অনেক দিন আগের কথা। সামদেশের এক রাজা তার সুন্দরী কন্যার সাথে রাজ্যেই বাস করতেন। রানী অনেক আগেই মারা গিয়েছিলেন, তাই রাজা তার কন্যার দেখাশোনার জন্য দ্বিতীয় বিয়ে করলেন। নতুন রানী ছিলেন একজন বিধবা নারী এবং তারও একটি মেয়ে ছিল। প্রথম দিকে তাদের জীবন অনেক শান্তিপূর্ণ ছিল, কিন্তু খুব দ্রুত রাজকন্যার জীবনে অন্ধকার নেমে এলো। একদিন রাজা রাজ্য রক্ষার জন্য যুদ্ধে গেলেন এবং তার কন্যাকে সৎমায়ের কাছে রেখে গিয়েছিলেন। দিন যত যেতে লাগলো, সৎমা তার আসল রূপ প্রকাশ করতে লাগলো। সৎমা একদিন রেগে গিয়ে রাজকন্যাকে বলল, এটা তোমার ঘর নয়, এখন থেকে এটা আমার ঘর, আর তুমি তো আমাদের জন্য এক বোঝা। তিনি রাজকন্যাকে অনেক সময় কিছুই খেতে দিতেন না, যার ফলে রাজকন্যা শারীরিকভাবে খুব দুর্বল হয়ে পড়েছিল। একদিন রাজকন্যা প্রাসাদের বাইরে বসে কান্নাকাটি করছিলেন। এমন সময় এক বাদামি রঙের ষাঁড় তার কাছে আসে। ষাঁড়টির বড় বড় সুন্দর চোখগুলো সহানুভূতির সাথে চকচক করছিল। সে রাজকন্যাকে জিজ্ঞেস করলো, এই যে মায়াবতী, তুমি কেন কাঁদছ? রাজকন্যা নরম স্বরে বলল, আমার বাবা যুদ্ধ করতে গেছেন আর আমাকে আমার সৎ মায়ের কাছে রেখে গিয়েছেন, কিন্তু আমার সৎ মা আমাকে একদম ভালোবাসে না। সে আমাকে দিনের পর দিন না খেতে দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। ষাঁড়টি রাজকন্যার কথা শুনে খুব কষ্ট পেল। ষাঁড়টি তাকে বলল, আজ থেকে তোমার আর কোনো দুঃখ থাকবে না। এই যে দেখো, আমার কানে একটি রূপালি কাপড় আছে, সেটা বের করে নাও। তুমি যখন সেটি মাটিতে বিছাবে, তোমার প্রিয় খাবারগুলো সেখানে উপস্থিত হয়ে যাবে। রাজকন্যা কিছুটা শঙ্কিত হয়ে ষাঁড়ের কানের রূপালি কাপড়টি বের করে ফেলল। যখন সে সেই কাপড়টি মাটিতে বিছালো, তখন তার সামনে এক ভোজনের মজাদার থালা এসে গেল। সে পেট ভরে খেয়ে নিল এবং কাপড়টি নিজের কাছে রেখে দিল। শীঘ্রই তার সৎমা জানতে পারল যে রাজকন্যা কিভাবে খাবারের ব্যবস্থা করছে। সে ঈর্ষায় ফেটে পড়ল আর মনে মনে একটা দুষ্টু পরিকল্পনা করল। যুদ্ধ শেষে যখন রাজা ফিরে এলো, তখন সৎমা অসুস্থতার নাটক শুরু করলো। নাটকীয়ভাবে তিনি রাজাকে বললেন, ও আমার রাজা, চিকিৎসক বলেছেন আমাকে ষাঁড়ের মাংস খেতে, নয়তো আমি সুস্থ হতে পারবো না। তবে আমি শুধুমাত্র বাদামি রঙের ষাঁড়ের মাংস খেলেই সুস্থ হতে পারবো। রাজা রানীকে ভালোবাসতেন, তাই তিনি বাস্তবতা না বুঝেই রানীর কথা বিশ্বাস করলেন আর প্রজাদেরকে যত দ্রুত সম্ভব বাদামি রঙের ষাঁড় খুঁজে আনতে বললেন। রাজকন্যা যখন তাদের এই কথোপকথন শুনল, তখন তার হৃদয় ভেঙে গেল। সে দৌড়ে ষাঁড়ের কাছে চলে গেল এবং তাকে বলল, তারা তোমাকে মেরে ফেলতে চায় আর আমি এটা কখনো সহ্য করতে পারবো না। আমাদের এখান থেকে চলে যেতে হবে, নয়তো তোমাকে প্রাণে মেরে ফেলবে। ষাঁড়টি স্নেহ ভরে রাজকন্যার দিকে তাকিয়ে বলল, চিন্তা করো না মায়াবতী, আমি এখান থেকে চলে যাব, তবে তুমি আমার সব আদেশ মেনে চলবে বলো। রাজকন্যা মাথা নেড়ে হ্যাঁ বলল এবং তারা একসাথে প্রাসাদ ছেড়ে অনেক দূরে চলে গেল। তাদের প্রথম গন্তব্য ছিল তামার জঙ্গল, যেখানে গাছগুলি সূর্যের আলোতে ঝকমক করছিল। ষাঁড়টি রাজকন্যাকে সতর্ক করে বলল, এখান থেকে কিছু তুলবে না এবং কিছু ভাঙবে না, যত প্রয়োজনই হোক না কেন। রাজকন্যা প্রতিশ্রুতি দিল, কিন্তু জঙ্গলে সৌন্দর্য দেখে অতি উৎসাহে সে একটি তামার পাতা ছিঁড়ে ফেলল। ষাঁড়টি বলল, এই পাতাটি একটি সতর্কতার প্রতীক, এটা তোমার কাজে আসবে যখন তুমি কোনো সমস্যায় পড়বে। তারপর তারা একটি রূপালি জঙ্গলে পৌঁছালো, যেখানে গাছগুলি রূপার মতো ঝলমল করছিল। ষাঁড়টি আবারও রাজকন্যাকে সতর্ক করল, কিন্তু রাজকন্যা রূপালি গাছের সৌন্দর্যে মুগ্ধ হয়ে একটি রূপালি পাতা ছিঁড়ে ফেলল। অবশেষে তারা একটি সোনালি জঙ্গলে পৌঁছালো, যেখানে সমস্ত গাছ সোনার মতো ঝলমল করছিল। ষাঁড়টি আবারও তাকে সতর্ক করল, কিন্তু রাজকন্যা এবারও একটি সোনালি আপেল ছিঁড়ে ফেলল। শেষে তারা একটি সুন্দর প্রাসাদের সামনে পৌঁছালো। ষাঁড়টি রাজকন্যাকে বলল, এখন আমাদের আলাদা হওয়ার সময় এসেছে। সে রাজকন্যাকে বলল যে সে আর তার সাথে চলতে পারবে না, কিন্তু রাজকন্যাকে একটি কাজ করতে হবে। ষাঁড়টি বলল, তুমি যা কিছু বন থেকে সংগ্রহ করেছ সেটা এই পাথরের মধ্যে লুকিয়ে রাখো।
রাজকন্যা তামার পাতা, রূপালী পাতা এবং সোনালী আপেল পাথরের মধ্যে লুকিয়ে রাখল। এরপর ষাঁড়টি জাদুর সাহায্যে রাজকন্যার চোখের আড়ালে চলে গেল। রাজকন্যা তার সৌন্দর্য লুকাতে একটি কাঠের চাদর পরিধান করল এবং এক প্রাসাদে কাজ চাইতে গেল। তার এই অসহায় অবস্থা দেখে প্রাসাদের কর্মীরা তাকে বাসন মাজার কাজ দিল এবং ঠাট্টা করে তারা তাকে কাঠের মেয়ে বলে ডাকত। প্রাসাদের রাজপুত্র ছিল অত্যন্ত সুন্দর কিন্তু রাগী। একদিন রাজকন্যাকে বলা হলো তাকে রাজপুত্রের জন্য পানি নিয়ে যেতে হবে। রাজপুত্র তার খারাপ কাঠের চাদর দেখে রেগে পানি ফেলে দিল। রাজকন্যা কষ্ট পেয়ে সে পাথরের কাছে ফিরে গেল এবং সুন্দর পোশাক চাইল। পাথর থেকে একটি তামার পোশাক বের হলো, যা চাঁদের আলোয় ঝলমল করছিল। রাজকন্যা সেই পোশাক পরিধান করে ঘোড়ায় চড়ে প্রাসাদে ফিরে এলো। রাজপুত্র তাকে দেখে মুগ্ধ হয়ে গেল এবং বলল, এই যে সুন্দরী কন্যা, তুমি কোথা থেকে এসেছো? রাজকন্যা কিছুটা রহস্যময়ভাবে উত্তর দিল, আমি পানির উপত্যকা থেকে এসেছি, এবং একটি তামার গ্লাভস সেখানে রেখে গায়েব হয়ে গেল। পরদিন রাজকন্যাকে বলা হলো এবার তাকে রাজপুত্রের জন্য একটি তোয়ালে নিয়ে যেতে হবে। রাজপুত্র রাজকন্যার সাজ দেখে রেগে গিয়ে আবারও তোয়ালে ফেলে দিল। রাজকন্যা আবার পাথরের কাছে ফিরে গেল এবং তার কাছে একটি সোনালী পোশাক চাইল। সোনালী পোশাক পরিধান করে রাজকন্যা আবার প্রাসাদে ফিরে এলো। রাজপুত্র তাকে দেখে আবার প্রশ্ন করল, তুমি কে সুন্দরী, কোথা থেকে এসেছো? রাজকন্যা বলল, আমি সোনালী জমিন থেকে এসেছি, এবং একটি সোনালী মালা সেখানে রেখে গায়েব হয়ে গেল। তৃতীয় দিনে রাজকন্যাকে বলা হলো যে তাকে রাজপুত্রের জন্য একটি কম্বি নিয়ে যেতে হবে। রাজপুত্র আবার তার খারাপ অবস্থা দেখে কম্বি ফেলে দিল। তবে রাজকন্যারও একটি চমৎকার পরিকল্পনা ছিল। সে আবার পাথরের কাছে ফিরে গেল এবং একটি সোনালী পোশাক চাইল। সোনালী পোশাক পরিধান করে সে প্রাসাদে ফিরে এলো। রাজপুত্র তাকে দেখে আকৃষ্ট হয়ে তার কাছে গিয়ে বলল, আমি জানতে চাই তুমি কে, এত সুন্দর তোমার রূপ, আমার প্রশ্নের জবাব দাও। রাজকন্যা উত্তরে বলল, আমি কম্বির উপত্যকা থেকে এসেছি, এবং একটি সোনালী জুতা রেখে সেখান থেকে গায়েব হয়ে গেল। রাজপুত্র রাজকন্যাকে খুঁজতে মরিয়া হয়ে উঠল। সে ঘোষণা করল, যার পায়ে এই সোনালী জুতা ফিট করবে সে তার মেহেরবানি হবে। রাজ্যের অনেক মেয়ে চেষ্টা করল, এমনকি রাজকন্যার সৎ মায়ের মেয়েও চেষ্টা করল, কিন্তু কোনো মেয়ের পায়ে সেই জুতা ফিট হলো না। অবশেষে একটি পাখি প্রাসাদের জানালায় এসে বলল, এই জুতা সেই মেয়েটির যে কাঠের চাদর পরেছিল, সে আপনার এই রাজপ্রাসাদেই আছেন। রাজপুত্র রাজকন্যাকে ডাকলেন। রাজকন্যা রান্নাঘরে বাসন মাজছিলেন। রাজপুত্র রাজকন্যাকে সেই জুতো পরতে বললেন। রাজকন্যা যখন সেই জুতা পরলেন তখন সেটি পরিপূর্ণরূপে তার পায়ে ফিট করল। সে কাঠের চাদর সরিয়ে তার সৌন্দর্য প্রকাশ করল। রাজপুত্র অবাক হয়ে গেলেন আর নিজের করা অন্যায়ের জন্য রাজকন্যার কাছে ক্ষমা চাইলেন। রাজপুত্র কাছে এসে তার দিকে হাঁটু মুড়ে বসে প্রস্তাব দিল, তুমি কি আমাকে বিয়ে করবে? রাজকন্যা খুশি মনে সম্মতি দিল এবং রাজ্যে বড় আয়োজনে রাজপুত্র ও রাজকন্যার বিয়ে সম্পন্ন হলো। এভাবে তারা একটি নতুন জীবনে পা দিল এবং তারা একটি সুখী এবং সুন্দর জীবন কাটাতে লাগলেন।